আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আহিয়ানের পরী লেখনীতে ফারজানা মনি পর্ব ৪৯। রিহানের এমন আদুরে কণ্ঠ শুনে আহিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। এতক্ষণ কান্নায় ভেজা মুখখানা মুহূর্তেই লাল হয়ে উঠেছে। শেষ রাতে মৃদু বাতাসে আহিয়ার খোপা থেকে ছুটে আসা কিছু চুল উড়ে এসে মুখে লেপ্টে যাচ্ছে। রিহান ধীরে ধীরে হাত বাড়িয়ে সেই চুলগুলো কানের পেছনে গুজে দিল। এই স্পর্শটুকুতেই আহিয়ার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। রিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যেন বহুদিনের তৃষ্ণার পর নিজের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েছে। এভাবে তাকিয়ে আছেন কেন? লজ্জামাখা কণ্ঠে প্রশ্ন করল আহিয়া। রিহান মৃদু হেসে বলল, দেখছি। কি দেখছেন? তোমাকে। আহিয়া লজ্জায় চোখ নামিয়ে নিতেই রিহান আলতো করে ওর মুখটা দুহাতের আঁচলায় নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মেয়েটা কেঁপে উঠল। রিহান ফিসফিস করে বলল, নেশা করা হারাম জেনেও আমি তোমার নেশায় ডুবেছি আহিয়া পাখি। লজ্জায় আহিয়ার কান দুটো গরম হয়ে উঠল। বোকা মেয়েটা নিজেকে লুকাতে নিজের মাথাটা রিহানের বুকে রেখে চোখ বন্ধ করে নিল। ধকধক ধকধক রিহানের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সে। অদ্ভুত এক শান্তি নেমে এলো তার ভেতরে। মনে হলো পৃথিবীর সমস্ত নিরাপত্তা বুঝি এই বুকটার মাঝেই লুকিয়ে আছে। রিহান তার মাথার উপর থুতনি রেখে আকাশের দিকে তাকালো। মেঘ সরে গিয়ে চাঁদটা তখন পুরোপুরি দৃশ্যমান। চারপাশে রূপালি আলো ছড়িয়ে পড়েছে। রিহান ধীর কণ্ঠে কিছুটা শাসিয়ে বলল, আমার বোকা পাখি, আর কখনো ছেড়ে যাওয়ার পায়তারা করলে কবর দেওয়ার জন্য তোমার পরিবার লাশটাও খুঁজে পাবে না। রিহানের এমন থ্রেট শুনে আহিয়ার একটু ভয় হলো না, উল্টো ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। সে মৃদুস্বরে বলল, আপনাকে ছেড়ে আমি কোথায় যাব? আমার শুরু থেকে শেষ অবধি আপনিই ছিলেন, আর ভবিষ্যতেও থাকবেন। রিহান মুচকি হাসল তার লাজুক পাখির মুখে কথা ফুটেছে শুনে। তারপর দুহাতে আহিয়ার মুখখানা তুলে ধরে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আবারও বলো। আহিয়া লজ্জায় চোখ নামিয়ে ফেলল। কি বলবো? যেটা একটু আগে বললে। বলবো না। প্লিজ পাখি। না। রিহান হেসে ফেলল। অতঃপর হঠাৎ করেই আহিয়ার লাজুক ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি আহিয়া, অনেক বেশি ভালোবাসি। এতটাই ভালোবাসি যে আল্লাহ যদি আমার জীবনের সব সুখ কেড়ে নিয়েও তোমাকে আমার পাশে রাখেন, তবুও আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ মনে করব। রিহানের হঠাৎ এমন কাজে আহিয়ার লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইল। তবে মানুষটার মুখে অনাকাঙ্ক্ষিত কথাগুলো শুনে বুকের মাঝে প্রশান্তির হাওয়া বইছে। শেষ রাতে নির্মল বাতাসে পরিবেশটা আরো যেন মনোমুগ্ধকর হয়ে উঠেছে। যেখানে দুটো হৃদয় বহু ভুল বোঝাবুঝি, অভিমান আর অপেক্ষার পর অবশেষে একে অপরের ঠিকানায় পৌঁছে গিয়েছিল। পরদিন সকাল। পূর্ব আকাশে সূর্যটা ধীরে ধীরে মাথা তুলেছে। ভোরের স্নিগ্ধ আলো জানালার পাতলা পর্দা ভেদ করে ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। বাইরে গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির করছে। হালকা শীতল বাতাস জানালার ফাঁক গলে এসে ঘরের নীরব পরিবেশটাকে আরো প্রশান্ত করে তুলেছে। এমন একটা শান্ত সকালেই ধীরে ধীরে ঘুম ভাঙল লামিয়ার। ঘুম জড়ানো চোখে প্রথমে কিছুই বুঝতে পারল না সে। কয়েক সেকেন্ড স্থির হয়ে শুয়ে রইল। তারপরই অনুভব করলো তার শরীরটা অস্বাভাবিকভাবে ভারী লাগছে। ভ্রু কুঁচকে নিচের দিকে তাকাতেই বুকের ভেতর ধক করে উঠল। একটা শক্ত পুরুষালী হাত এখনো তার কোমর জড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই রাতের সব ঘটনা একে একে মনে পড়ে গেল। গভীর রাতে ঘুম ভেঙে অলোকের বুকে নিজেকে আবিষ্কার করা, তারপর সারা রাত প্রায় নিঃশ্বাস বন্ধ করে পড়ে থাকা, আর লোকটার নিশ্চিন্ত ঘুম। ভাবতেই লামিয়ার গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। সাবধানে মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো অলোক এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মানুষটাকে অদ্ভুত শান্ত দেখাচ্ছে। মুখ ভর্তি হালকা ধাড়ি, এলোমেলো চুল আর প্রশান্ত মুখশ্রী দেখে কয়েক মুহূর্তের জন্য লামিয়া স্থির হয়ে গেল। তারপরই নিজের উপর রাগ হলো, সে এসব কি ভাবছে। তাড়াতাড়ি অলোকের হাত সরিয়ে উঠতে হবে। কিন্তু সমস্যাটা হলো হাতটা এমনভাবে জড়িয়ে আছে, এখন সরাতে গিয়ে লোকটার ঘুম থেকে জেগে না যায়। লামিয়া কুণ্ঠিত মুখে ধীরে ধীরে অলোকের আঙ্গুলগুলো সরানোর চেষ্টা করলো।
ঠিক তখনই অলোক হালকা নড়ে উঠল। মেয়েটার বুক ধড়ফড় করে উঠল। যদি লোকটার ঘুম ভেঙে যায়, সে তাড়াতাড়ি হাত সরিয়ে শান্ত হয়ে শুয়ে পড়ল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অলোকের চোখের পাতা ধীরে ধীরে খুলে গেল, আর চোখ খুলতেই সে দেখতে পেল নিজের বাহুর ভেতর লজ্জায় লাল হয়ে থাকা লামিয়াকে। অলোক খানিকক্ষণ চুপ করে দেখল নিজের বাহুতে লেপ্টে থাকা শ্যামবর্ণ মেয়েটাকে। ভোরের মৃদু আলোয় তা যেন আরো মায়াবী লাগছে। তখনই লামিয়ার নিচু কণ্ঠ বলল, সকাল হয়েছে। হুম, আমাকে উঠতে হবে। অলোক এবার বোধহয় বিরক্ত হলো, তবে নিজের বিরক্তি চেপে বলল, যেতে কে নিষেধ করেছে? মেয়েটা আমতা আমতা করে বলল, আপনি জড়িয়ে রাখলে কি করে যাব? তখনই অলোকের নজর গেল নিজের হাতে। এই বেয়াদব হাতটা দিনের বেলা অসভ্যতামি শুরু করেছে ভেবেই সে আরো বিরক্ত হলো। তাই তো লামিয়াকে মন না চাইতেও নিজের থেকে ছেড়ে অপ্রস্তুত কণ্ঠ বলল, সরি, আসলে ঘুমের মাঝে কি করি কি বুঝতে পারিনি। ঠিক আছে, বলেই সে বিছানা থেকে উঠতে চাইল, কিন্তু তখনই ওড়নায় অনাকাঙ্ক্ষিতভাবে টান লেগে মেয়েটা অলোকের উপর খানিকটা ঝুঁকে পড়ল। উপস্থিত পরিস্থিতিতে দুজনেই বোকা হয়ে গেছে। লামিয়ার গলায় লকেট সহ স্বর্ণের চেনটা অলোকের বুকে এসে বাড়ি খাচ্ছে। দুজনে এই মুহূর্তে এতটাই কাছাকাছি, একজনের নিঃশ্বাস আরেকজন যেন উপলব্ধি করতে পারছে। লামিয়ার অস্বস্তিকর চোখ মুখ দেখে অলোক দুই হাত উপরে তুলে কিছুটা স্যারেন্ডার করার মতো করে বলল, আমি কিছু জানি না, কিছু করিও নি। পরবর্তীতে দুজনেই তাকিয়ে দেখল লামিয়ার ওড়নাটা ঘুমের মাঝে অলোকের পিঠের নিচে চলে গিয়েছিল। সেখানেই টান লেগেছে, এতে কারোই দোষ নেই। লামিয়া বেশ অস্বস্তি বোধ করছে। গতকাল রাত থেকে তার সাথে যে কি হচ্ছে একমাত্র আল্লাহই জানে। মেয়েটা মুখ কাচুমাচু করে ওয়াশরুমের দিকে চলে গেল, আর অলোক বিছানায় উপর হয়ে শুয়ে মুচকি হাসল। এই প্রথম নিজেকে বিবাহিত বিবাহিত ফিল হচ্ছে, যেটা এক অন্যরকম অনুভূতি। চৌধুরী বাড়ির সকলের মুখ আজ থমথমে। খান বাড়ির সদস্যরা ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে ঢাকায় ব্যাক করার জন্য। এহসান সকাল থেকে একেবারের জন্য নিচে নামেনি, এমনকি ছেলেটা ব্রেকফাস্টও করেনি। রেহানের সকাল 10টায় একটা মিটিং থাকায় সে ভোরেই হোটেলের উদ্দেশ্যে ফিরে গেছে। খানবাড়ির সকলে আজকে ঢাকা ফিরলেও রিহান ফিরবে আরো 2 দিন পর। যদিও তার এই মুহূর্তে ইচ্ছে করছিল আহিয়ার সাথে ঢাকা ফেরার সম্পূর্ণ জার্নিটা উপভোগ করতে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। এদিকের কাজ সম্পূর্ণ করে না গেলে সপ্তাহ না ঘুরতে আবারও আসতে হবে। তাই আপাতত ইচ্ছাটা মাটি দিতে হচ্ছে। সীতা ফজরের আজানের সময় ঘুম ভেঙে ওয়াশরুমে গিয়েছিল। তখনই লক্ষ্য করেছে আহিয়া আপু নেই। সে বিছানায় গিয়ে শুতেই আহিয়া আপু এসে ঘুমিয়েছে। এই কথাটা সকালবেলা আহিয়ার ঘুম ভাঙার আগেই উষা ও আদিবাকে বলে দিয়েছে সে। তারপর আহিয়া যখন ঘুম থেকে উঠল, তখন থেকেই 3 বোন মিলে মেয়েটাকে জাপটে ধরেছে রহস্য উদ্ঘাটন করতে। আহিয়া শুরুতে অনেকক্ষণ চুপ করে থাকলেও পরবর্তীতে বোনদের জোরাজুরিতে সবটা বলতেই হলো। রিহান ভাইয়া ও আহিয়া আপু সব ঝামেলা মিটে গেছে শুনে 3 বোনের সে কি আনন্দ। আয়েশা গতকাল থেকেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছে। এর মাঝে আজকে আবার মিশকার মনটাও খারাপ। আহিয়ান ভাইকে ও ছোটবেলা থেকেই ভালো লাগে। এখন 9 বছর পর লোকটার সাথে দেখা হওয়ায় সে যেন আরো ফিদা হয়ে গেছে। ওনার গম্ভীর পার্সোনালিটি সর্বদাই মুগ্ধ করে মিশকাকে। গতকালকে ঘুরে আসার পর ভেবেছিল আহিয়ান ভাইয়ের সাথে একটু সখ্যতা গড়ে তোলার চেষ্টা করবে, কিন্তু সে ঘুরে বালি। উল্টো মানুষটা রাগ করে তাদের বাড়ি ছাড়ছে। সে ভেবে পায় না তার বাপ চাচারা কিভাবে এমন ব্যাককেলের মতো কাজ করলো। ছেলেকে সারপ্রাইজ দিতে গিয়ে এখন নিজেরাই সারপ্রাইজ হয়ে বসে আছে। তন্ময় ভোর সকালে ঘুম থেকে উঠে রিহানকে দেখতে পায়নি। পরে আহিয়ান ভাইয়ার থেকে শুনলো রিহান ভাইয়া চলে গেছে। সময় গড়িয়ে খানবাড়ির প্রত্যেকের বিদায়ের সময় ঘনিয়ে এলো। বন্যা, রায় ও মিম চৌধুরী বাড়ির বধূদের কাছ থেকে খুব আন্তরিকতার সাথে বিদায় নিল। কিন্তু আহিয়ানের আম্মু কারো কাছ থেকে বিদায় নেবে তো দূরের কথা, নিজের আব্বু ও ভাইদের জড়িয়ে সেই কখন থেকে কান্না জুড়ে বসেছে। ওনাকে দেখলে মনে হচ্ছে প্রথমবার বরযাত্রী এসে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছে। শামসুদ্দিন চৌধুরী নিজেও বেশ কয়েকবার চোখের পানি মুছেছেন। তাছাড়া মেয়ে জামাইয়ের কাছে অনেকবার নিজের ভুলের জন্য নত স্বীকার করেছেন। আবির ওনাকে বারবার বলেছে, এটা শুধুই ভুল বোঝাবুঝি, আমরা এসব মনে রাখিনি। আপনারা আমাদের বাসায় যাবেন আর আমরাও ছুটি পেলে আবারও আসব।
এহসানের আব্বু ও চাচারাও নিজেদের ভুলের জন্য আবির, তানবীর, আদি, আরিফ সকলের কাছে ক্ষমা চেয়েছে। ওরা প্রত্যেকে বিনয়ী কণ্ঠে বিদায় জানিয়েছে। আহিয়ার মামারা বিদায়ের সময় আহিয়ার মাথায়ও হাত বুলিয়ে অনেক কিছু বুঝিয়েছে। তাদের ধারণা মেয়েটা গতকালকের ঘটনা নিয়ে অনেক কষ্ট পেয়েছে। যাই হোক, এতক্ষণে খানবাড়ির সকলের লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে। একে একে গাড়িতে উঠে বসছে সকলেই। এখানে যেভাবে এসেছিল ঠিক সেভাবে সেই গাড়িতেই সবাই বসে পড়ল। উষার মনটা বেশ খারাপ। তন্ময় ভাইয়া এভাবে হঠাৎ করে তার সাথে কথা বলা বন্ধ করে দেবে, সে কল্পনাতেও ভাবেনি। ভেবেছিল যাওয়ার আগে সরি বলে সব সমস্যার সমাধান করে নেবে। কিন্তু খারুশ লোকটা তো তাকে পাত্তাই দিচ্ছে না। ঢাকা ফিরেও কথা বলার কোনো সুযোগ নেই। কারণ এখান থেকে আব্বু আম্মুর সাথে সে সরাসরি নিজেদের বাড়িতে যাবে। যখন তারা ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে, তখন তন্ময় ভাই তাকে অনেক জোরাজুরি করেছে তাদের সাথে এক গাড়িতে আসতে। কিন্তু সে আদিবাকে একা ফেলে আসেনি। তাছাড়া আরেকটা কারণ হিসেবে তন্ময় ভাইকেই দায়ী করা যায়। লোকটা অতিরিক্ত দুষ্টুমি সহ্য করবে না বলেই অ্যাভয়েড করেছিল। কিন্তু আজকে একটাবার বলল না পর্যন্ত তাদের সাথে যেতে। এদিকে লামিয়া ঘুম থেকে উঠে কিচেনে আসতেই ওর শাশুড়ি মাও রুম থেকে বেরিয়েছিলেন। মিনারা বেগম বেশ খুশি হয়েছেন এত সকালে বৌমাকে জাগতে দেখে। সেই সাথে ছেলের উপর তুষ্ট হয়েছেন এমন ঘরোয়া মেয়ে বিয়ে করেছে তাই। আজকালকার বেশিরভাগ মেয়েগুলো সকাল 10টার আগে ঘুম থেকে উঠতেই চায় না। অন্যের কথা কি বলবে, তার নিজের মেয়ে সিমি তো স্কুল বন্ধ থাকলে বেলা 12টায় ঘুম থেকে ওঠে।